তুই আমার বিশ্বাস ছিলি। লিখেছেন জান্নাতি আক্তার চারা। পর্ব সংখ্যা ৪৩। মিমাপু, তোমাকে নিচে ডাকছে সবাই। আহিন দরজার কাছে এসে কথাটা বলে পুনরায় নিচে নেমে গেল। আহিনের কথায় মিম শোয়া থেকে বিছানায় বসে পড়ল। নিচে যে তার ডাক পড়বে এটা আগে থেকেই জানা ছিল। আয়রা মিমকে বলল, আন্টি আঙ্কেল যদি তোকে বা তাদের বাড়ির বউ হিসেবে নিতে চায়, কি করবি? চলে যাবি? মিম মলিন মুখে তিনজনকে পরখ করলো। আরাত, আয়রা, তিশা তিনজনের চাহনিতে লেগে আছে একই প্রশ্ন। মিম তাদের থেকে চোখ ফিরিয়ে বিছানা থেকে নামলো। ওড়না ঠিক করে ধীর পায়ে রুম থেকে বের হয়ে যেতে যেতে বলল, তা আর সম্ভব না। মিম রুম থেকে বের হওয়ার পর তিনজন তিনজনের মুখ চাওয়াচাওয়ি করে নিজেরাও রুম থেকে বের হয়ে এলো। ড্রয়িং রুমে বড়রা সবাই উপস্থিত। মিম আর আরশকে নিয়ে কথা বলছে। কয়েক জোড়া পায়ের আওয়াজে সবাই সিঁড়ির দিকে তাকালো। মিম, আরাত, আয়রা, তিশাকে নিচে নামতে দেখে বড়রা নিজেদের কথোপকথন বন্ধ করলেন। মিম নিচে নেমে আরশের মা বাবাকে সালাম দিয়ে মাথা নিচু করে দাঁড়ালেন। মিমের পাশে তিশা দাঁড়িয়ে আছে। আয়রা, আরাত এক পাশে দাঁড়ালো। আরশের মা বসা থেকে উঠে এসে মিমের সামনে দাঁড়ালেন। কোথা থেকে শুরু করবে ভেবে পাচ্ছেন না। বড় ছেলের জন্য আংটি পরিয়ে দিয়েছিলেন সেই মেয়ে আজ তার ছোট ছেলের বউ। তালুকদার বাড়িতে উপস্থিত সবাই মুখে লেগে আছে গম্ভীর্য, মলিন মুখ। সামনে কি হবে জানার আগ্রহ আর হতাশার সুর। আরশের মা নীরবতা ভেঙে মলিন মুখে বলে উঠল, বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। শুধু এতটুকু বলবো, সবকিছু ভুলে যাও, নতুন করে শুরু করো সবকিছু। আমি বা তোমার শ্বশুর সব সময় তোমার সঙ্গে থাকবো, তোমার সঙ্গ দিব। আমরা তোমাকে আমাদের ছোট ছেলের বউ হিসেবে ঘরে তুলে নিতে এসেছি। মিম মুখ তুলে তাকালো ভদ্রমহিলার দিকে। আদিবা তালুকদার ভাতিজির কাছে এসে বলল, মনে করো হানিফের সঙ্গে তোমার এঙ্গেজমেন্ট হয়নি। সবকিছু ভুলে যাও। তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে নিতে এসেছে। আমরা চাই তুমি তাদের সঙ্গে তোমার শ্বশুর বাড়িতে যাও। তোমার কি মতামত? মিম আদিবা তালুকদারের কথায় পুরো ড্রয়িং রুমে চোখ বুলালো। বড় ছোট সবাই উপস্থিত। মিম সবাইকে এক নজর দেখে নিয়ে নিজের মায়ের দিকে তাকালো। রূপলী বেগম ঝিম ধরে মেঝের দিকে চেয়ে আছে। মিম নিজের মায়ের দিকে চেয়ে আদিবা তালুকদারের কথার উত্তর করলো, মনে করলে কি সব আগের মতো হয়ে যাবে ফুপি? আদিবা তালুকদার মিমের কথার প্রতি উত্তর বলে উঠল, হয়তো হবে না, কিন্তু নতুন করে শুরু করতে পারবে। সামনে তোমার সংসার অপেক্ষা করছে। মিম আদিবা তালুকদারের কথায় তাচ্ছিল্য হেসে সবার সামনে বলে উঠল, যে সংসারে স্বামী নামে মানুষটা বিয়ের প্রথম দিন স্ত্রীকে রাস্তায় ফেলে নিজের দায়িত্ব থেকে বাঁচতে ডিভোর্স দিতে চায়, যে সংসারে স্বামী নামে মানুষটা স্ত্রীকে চরিত্রহীন, লোভী, অযোগ্য বলে বারবার অপমান করে, সেই সংসারের কথা বলছো ফুপি? সবাই অবিশ্বাস্য চোখে মিমকে দেখতে লাগলো। দুজন বড়দের না জানিয়ে বিয়ে করেছে। তাদের তো পরিবার থেকে জোর করে বিয়ে দেওয়া হয়নি। তাহলে সবাইকে না জানিয়ে বিয়ে করার পর ডিভোর্স দিতে চায় কেন? যদি ডিভোর্স দেওয়ার ছিল, তাহলে এভাবে বিয়ে করার মানেটা কি? মিমের কথায় রূপলী বেগম বসা থেকে উঠে এসে মিমের সামনে দাঁড়ালো। মিম, বিয়ে করেছো আবার ডিভোর্স দিতে চেয়েছিল, এসবের মানে কি? রূপলী বেগমের কথায় মিম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে পুনরায় নিজের রুমের দিকে যেতে নিয়ে বললেন, মানে একটাই, আমার ঘুম প্রয়োজন, ঘুমাবো আমি, গুড নাইট। মিমের গা ছাড়া ভাব দেখে সবাই মুখ চাওয়াচাওয়ি করছে। আরশের বাবা মার সামনে মিমকে বেয়াদবি করতে দেখে রূপলী বেগম রেগে গিয়ে মিমের হাত টেনে ধরলেন। তোমার কি মনে হয় আমরা এখানে আড্ডা দিতে বসেছি? তুমি বিরক্ত হয়ে রুমে চলে যাচ্ছ? আমরা তোমাকে নিয়ে কথা বলছি। তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে নিতে এসেছে, আর তুমি বড়দের সামনে বেয়াদবি করে রুমে চলে যাচ্ছ? মিম রূপলী বেগমের কথায় আর চোখে শ্বশুর শাশুড়িকে দেখল। এক পলক আরশের বাবা মা সবাই মিমকে দেখছে চুপচাপ। মিম আরশের মায়ের সামনে এসে দাঁড়ালো। আন্টি, একটা কথা বলবো? বলো। মিমের চোখের কোণে পানি এসে জমা হয়ে গেছে। এক পলক সবাইকে দেখে নিয়ে নিচু স্বরে বলল, আন্টি, আমার ওপর রাগ লাগছে না আপনার?
ভদ্রমহিলা কোনো ভনিতা ছাড়া মিমের কথার উত্তর করলো, না, কারণ সব দোষ আমার ছেলের ছিল। মিম মলিন মুখে মেকি হাসল। আমি যদি ভালো থাকতে চাই? আরশের মা কিছু পলক মিমের দিকে নীরব চোখে বোলালো। মিমের পরিস্থিতি বুঝতে পারছেন তিনি, মিমের কথার মানেও বুঝতে পারছেন তিনি। কয়েক সেকেন্ড মিমকে পর্যবেক্ষণ করে মিমের দুহাত নিজের হাতের মধ্যে আবদ্ধ করে নিয়ে বলে উঠল, তোমার ভালো থাকার রাইট আছে, তোমার যেমন ভালো লাগে। আমি তোমাকে জোর করছি না, বাট সবশেষে বলবো, আমার ছেলেটাকে একটা চান্স দাও মা। মিম আগের ন্যায় মুখে মলিন হাসি ঝুলিয়ে রেখে বলল, আপনার ছেলে আমাকে চায় না আন্টি, সে শুধু আমাকে সবার সামনে কলঙ্কিত করতে চেয়েছিল। বিয়ে তো বাধ্য হয়ে করেছে, সে আমাকে অন্যের সঙ্গে সংসার করতে দিবে না, না আমাকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলবে। আপনি আমাকে নিতে এসেছেন, অথচ আপনার জায়গায় আপনার ছেলে থাকার কথা। আন্টি, আমি এখন বিয়ে করতে চাইছিলাম না, জীবনটা উপভোগ করতে চাইছিলাম। কিন্তু আম্মুর ইচ্ছায় আমি বিয়ে করে সংসার করব। আম্মুর ওপর রাগ করে এই তালুকদার বাড়িতে আসলাম, কিন্তু আমার কপাল দেখেন, জীবনটা উপভোগ না অতিষ্ঠ হয়ে উঠেছে। আমি এই জীবন থেকে মুক্তি চাই আন্টি, প্লিজ আমাকে মুক্ত করেন। তালুকদার বাড়ি নিস্তব্ধ হয়ে গেছে। মিমের কথায় কেউ কথা খুঁজে পাচ্ছে না। মিমের কথায় পরিষ্কার হয়ে গেছে সবার কাছে, মিম আরশ দুজন ভালোবাসে, বিয়ে করেনি। আরশের মা এক নজর নিজের হাজবেন্ডের দিকে তাকালেন, ভদ্রলোকের চোখে মেঝের দিকে। আরশের মা এবার মুখে মেকি হাসি ফুটে মিমের গালে হাত রেখে বলল, তুমি যা চাও তাই হবে। আজ থেকে তুমি আমার বড় ছেলের থেকে মুক্ত। আমার ছোট ছেলের থেকে মুক্ত হতে সময় লাগবে। আমি সব সময় চাইবো তুমি সুখী থাকো, পারলে আমাদের মাফ করে দিও। মিম আরশের মায়ের হাত ধরে বলতে লাগলো, না আন্টি, এভাবে বলবেন না, আপনি আমার মায়ের মতো। মিমকে পুরো কথা শেষ করতে না দিয়ে ভদ্রমহিলা আক্ষেপ নিয়ে বলে উঠলেন, মা তো আর হতে পারলাম না। মিম কিছু বলল না। ভদ্রমহিলা ওনার হাজবেন্ড আর হানিফকে উঠতে বলে বাড়ির বাহিরে চলে গেল। ভদ্রলোক আদনান তালুকদারকে বিদায় নিয়ে উঠে চলে গেল। হানিফ সোফা থেকে উঠে মিমের সামনে এসে দাঁড়ালো। মিম নিজের সামনে হানিফকে দেখে মাথা নিচু করে বলল, আপনাকে অনেক ধন্যবাদ এতটা হেল্প করার জন্য। হানিফ মিমের কথার একটা ভারী নিঃশ্বাস ফেলল। মনের অনুভূতি মনে রেখে মলিন হেসে বলল, কিন্তু আমরা তো ব্যর্থ হলাম। মিমের মাথা তুলে চাইল হানিফের দিকে। হানিফের চোখে চোখ রাখতে নিজের প্রতি সফট কর্নার অনুভব করে পুনরায় চোখ নামিয়ে নিয়ে বলল, আমার ভাগ্য লেখা ছিল ব্যর্থতা। হানিফ দীর্ঘ নিঃশ্বাস ফেলে দুপকেটে হাত গুজে মিমের চোখে চোখ রেখে নীরব কণ্ঠে বলল, ভাগ্য কখনো ভুল হয় না, ভুল হয় আমাদের বাছাই করা রাস্তা। বোকার মতো ভাগ্যের দোষ দিয়ে কি হবে? যেখানে তোমার সামনে মানুষটা তোমাকে চায়নি, সেখানে ভাগ্য কি করবে? হানিফ দেরি করলো না, কথাগুলো বলে তালুকদার বাড়ি থেকে বের হয়ে গেল। রূপলী বেগম মিমের কাছে এসে ঠান্ডা কণ্ঠে বলল, আগামীকাল আমরা গ্রামে যাব, তুমি আমাদের সঙ্গে বাড়ি ফিরবে। গ্রামে কেউ জানতে পারবে না তোমার বিয়ে হয়েছে, আর কেউ বাজে কথা শোনাবে না। গ্রামে ফিরে গ্রামে ফিরে গেলে আরশ তোমার সঙ্গে সংসার করতে চাইলে অবশ্যই তোমাকে নিতে গ্রামে যাবে। আর যদি না যায় তাহলে তুমি যা চাইবে তাই হবে। যদি ডিভোর্স দিতে চাও আমরা ব্যবস্থা করব। মিম অবিশ্বাস্য হয়ে রূপলী বেগমের কথা শুনল। মেয়ে বলে মিমের কেন মেয়ে বলে মিমের কোনো ভ্যালু নেই? এত কিছু জানার পরেও রূপলী বেগম মিমকে আরশের জীবনে ফিরতে বলছে। মিম চোখের পানি নিয়ে বিরক্ত মুখে বলল, সংসার 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 ছাড়া তোমরা মেয়ের ভালো থাকা তোমার নজরে পড়ে না? আমি করব না এমন কাপুরুষের সঙ্গে সংসার। আর গ্রামের মানুষ আমাকে কি ভাববে কি ভাবছে, আই ডোন্ট কেয়ার। আমি নিজের মতো করে বাঁচবো। রূপলী বেগম মেয়ের কথায় শুনে আদনান তালুকদার আহাত তালুকদারের সামনে আর কিছু বলল না। আহাত তালুকদার, আদনান তালুকদার, রাবেয়া তালুকদার, আরাত, আয়রা, তিশা সবাই চুপচাপ। রূপলী বেগম তো মিমকে দেখছে। আদিবা তালুকদার এবার মিমকে বোঝানোর ন্যায় বলে উঠল, মেয়েদের এত জেদ থাকতে নেই, মেয়েদের মানিয়ে নিতে হয়। আদিবা তালুকদারের কথায় মিম তাচ্ছিল্য হেসে বলে উঠল, মানিয়ে নেওয়া কিন্তু ফুপি, আমি তো মানিয়ে নিতে চাই না। আমি চাই এমন ছেলে যে আমাকে ভালোবাসবে, আমার খেয়াল রাখবে, আগলিয়ে রাখবে, আমার যত্ন করবে, আমাকে সবার কথা থেকে বাঁচাবে।
কারো কাছে ছোট হতে দেবে না, বাট আমি এতদিনে খুব ভালো করে বুঝে গেছি আরশের জীবনে আমি কি। এখন তো আরো সম্ভব না। রূপলী বেগম মিমকে নিজের দিকে ঘুরিয়ে বললেন, সম্ভব না কেন? তুমি জানো সত্যি কখনো লুকানো যায় না। আজ না কাল তুমি গ্রামে যাবে, তখন গ্রামের মানুষ তোমাকে কেমন নজরে দেখবে জানো? সবাই বলবে তুমি ডিভোর্সি, ডিভোর্সি ট্যাগ লাগিয়ে দিবে তোমাকে। তোমাকে যখন ডিভোর্সি বলবে তখন আমি মা হয়ে কিভাবে সহ্য করব বলো? রূপলী বেগমের মুখে ডিভোর্সি শব্দটা মিমের মনে দাগ কেটে গেল। সত্যি তো এই সমাজে ডিভোর্সির জীবন নিয়ে বেঁচে থাকা কি এতটা সহজ? মিম চোখ বন্ধ করে রূপলী বেগমের কথায় বলল, সমাজ থেকে বাঁচার জন্য এত আয়োজন, না আমি থাকবো না এই সমাজে আমাকে মনে রাখবে। সমাজ থেকে বাঁচার জন্যই এত আয়োজন, না আমি থাকবো না এই সমাজ আমাকে মনে রাখবে। আমি সহজে হার মেনে নিব না, আমি বাঁচবো। আর আমাকে এই সমাজের চোখে কলঙ্কিত ডিভোর্সি বানানো পুরুষটাকে আমার অনুপস্থিতিতে তিলে তিলে শেষ করব। মিম চোখ বন্ধ করে কথাগুলো বলে সিঁড়ি বেয়ে দৌড়ে নিজের রুমে চলে গেল। আরাত বাদে বাকি সবাই মিমের কথায় অবাক হলো। মিম থাকবে না মানে? সবার মনে মিমকে ঘিরে ভয় জেগে ধরলো। মিম কি নিজের ক্ষতি করবে? কথাগুলো ভেবে মিমের রুমের দিকে সবাই দ্রুত পায়ে যেতে লাগলো। আরাত সবাইকে এভাবে মিমের দিকে ছুটে যেতে দেখে উচ্চস্বরে বলে উঠল, মিমকে একা ছেড়ে দিন, মিম নিজের ক্ষতি করার মেয়ে না। আরাতের কথায় সবাই পুনরায় অবাক হয়ে পিছনে ফিরে তাকালো। আহাত তালুকদার আরাতকে বলল, মানে? রূপলী বেগম আরাতের কথা কর্ণপাত না করে পুনরায় যেতে নিল। আরাত সবাইকে এক নজর দেখে নিয়ে মাথা নিচু করে নিজের বাবার কথার উত্তর করলো, মিম না থাকার মানে বুঝিয়েছে বিদেশে পাড়ি জমাবে। আগামীকাল সকাল ৮টায় মিমের ফ্লাইট। মিম আরশ ভাইয়ার সঙ্গে বিয়ে হওয়ার পর পর ওনাকে বলে ডিভোর্স পেপার রেডি করতে, কিন্তু বিয়ের ৩ মাস না হওয়া অবধি ডিভোর্স হবে না। মিম ২ দিন পরে ফাইনাল ডিসিশন নেয়, এই দেশ ছাড়বে। ওনাকে সবকিছু রেডি করতে বলে। মিমের কথা মতো উনি মিমের পাসপোর্ট আর যত প্রয়োজনীয় কাগজ লাগে সবকিছু রেডি করতে লাগে। আজকে বিকালে জানিয়ে দেয় আগামীকাল সকাল ৮টায় মিমের ফ্লাইট। আরাতের কথায় সবাই তবদা খেয়ে দাঁড়িয়ে আছে। রূপলী বেগম যেতে নিয়ে অবিশ্বাস্য মুখে আরাতকে দেখছে। কারো বিশ্বাস হচ্ছে না মিম এত কিছু করে ফেলেছে। তাসিন যদি আজকে মিম আরশের বিয়েটা সবাইকে না জানাতো, আগামীকাল হঠাৎই আজকের মতো সবাইকে অবাক করে দিয়ে মিম এই দেশ ছাড়তো, সবাই হয়তো আরো বেশি অবাক হতো। হঠাৎ মিম দেশে যাওয়ার হঠাৎ মিম বিদেশ যাওয়া দেখে কেউ হয়তো জানতেও পারতো না মিম কি কারণে বিদেশ চলে গেল। তিশা অবিশ্বাস্য মুখে আরাতকে বলল, তুমি মিথ্যা বলছো আপু। আরাত তিশার দিকে চেয়ে মলিন হাসলো। সঙ্গে সঙ্গে রূপলী বেগম সিঁড়ি বেয়ে উপরে উঠে বললেন, মিমের বাবা কথাগুলো শুনে সোফাতে বসে ছটফট করতে লাগলো। আদনান তালুকদার, আহাদ তালুকদার মিমের বাবার পাশে বসলো। সবাই যেন একটা ঘোরের মধ্যে আছে। আজকে একটার পর একটা অবাক হতে আছে সবাই। তাদের সাজানো গোছানো সংসারের পিঠ পেছনে তাদের ছেলে মেয়ে কত কি করে ফেলেছে, আর তারা আজকে জানতে পারলো। আর যখন জানতে পারছে, তীরে এসে তরি ডুবে গেছে এতক্ষণে। আয়রা আরাতকে মলিন মুখে প্রশ্ন করলো, কোন দেশে? আমেরিকা। রূপলী বেগম আর বসে থাকলেন না। মিমের রুমের সামনে এসে মিমকে অনবরত ডাকতে লাগলো। তার পেছনে পেছনে আদিবা তালুকদার, রাবেয়া তালুকদার ডাকতে লাগলো, কিন্তু মিম আর দরজা খুলে দিল না। প্রায় ৩০ মিনিট মতো মিমকে ডেকে ব্যর্থ হয়ে মিমের দরজার সামনে থেকে নিচে নেমে এলো। বিকাল থেকে রাহিমা সুলতানা বা আলভির দেখা নেই তালুকদার বাড়িতে এত কিছু ঘটে যাচ্ছে, কিন্তু রাহিমা সুলতানা দেখা মিলছে না। তিনি নিজের মেয়ের ঘোর থেকে বের হতে পারছেন না। রোশনি এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না। আদিবা তালুকদার রেগে গিয়ে বললেন, তোমরা অনেক বড় হয়ে গেছো, তোমরা এত কিছু ঘটিয়ে ফেলছো, আমাদের একটাবার বলার প্রয়োজন মনে করছো না? মিম কোথাও যাবে না, সবকিছু ঠিক আগের মতোই হয়ে যাবে। তাকবীরকে বলো মিমের ফ্লাইট ক্যান্সেল করতে আরো নানা রকম কথা বলে হইচই করতে লাগলো। আদিবা তালুকদারকে চিল্লাচিল্লি করতে দেখে আহাদ তালুকদার এসে আদিবা তালুকদারকে রুমে নিয়ে গেলেন। আদনান তালুকদার রাবেয়া তালুকদারকে বললেন রূপলী বেগম আর মিমের বাবাকে গেস্ট রুমে পৌঁছে দিতে, বলে তিনি নিজের রুমে চলে গেল। একে একে পুরো ড্রয়িং রুম ফাঁকা হতে লাগলো। কি বলবে, কারো মুখে কথা নেই। আরাত, তিশা, আয়রা মিমের রুমের সামনে এসে মিমকে ডাকতে লাগলো।
তিশা ডেকে উঠল, মিম বড়রা কেউ নেই, দরজা খুলে দে। তিশা একে একে ২-৩ ডাক দেওয়ার পর দরজা খুলে গেল। মিম দরজা খুলতেই তিশা কান্না করে মিমের ওপর ঝাঁপিয়ে পড়ল। তুই আমাদের ছেড়ে এভাবে চলে যাস না মিম। মিম তিশার কথায় দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আরাজ যে সবকিছু বলে দিয়েছে তিশার কথাতেই বুঝতে পারল মিম। মলিন মুখে বলে উঠল, একটু শান্তি চেয়েছিলাম, কিন্তু জীবন আমাকে শান্ত করে দিয়েছে। অদ্ভুতভাবে চলছে জীবন। না আমি নিজেকে নিয়ে খুশি, না পরিবার আমাকে নিয়ে খুশি। জানিস তো, মনে শান্তি না থাকলে পুরো দুনিয়া বিরক্ত লাগে। তিশা মিমের কথায় কান্না বন্ধ করে মিমকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। আরাত কিছু বলল না, কারণ এই কয়েকদিনে মিমকে বোঝাতে বোঝাতে ক্লান্ত সে। আয়রা বলে উঠল, তোর চোখ বলে দিচ্ছে তুই আরশকে ভালোবাসিস। তোর চোখ বলে দিচ্ছে তুই আরশকে ভালোবাসিস। মিম পাগলামো করিস না, ক্ষমা করে দিয়ে সংসার কর। ক্ষমা করে দিয়ে সংসার কর। মিম আয়রার কথায় তাচ্ছিল্য হেসে বিছানার দিকে যেতে যেতে বলল, ভালোবাসি? ভালোবাসি বলেই তো ক্ষমা করব না। ক্ষমা করা মানে তো ভুলে যাওয়া। আর আমি ওকে আজীবন মনে রাখতে চাই। আরাত এবার বলে উঠল, স্বীকার করছিস তুই আরশকে ভালোবাসিস? মিম উত্তর করল না, মুচকি হেসে চোখ বন্ধ করে নিল। আরাত আয়রা কয়েক সেকেন্ড মিমের দিকে চেয়ে থাকলো মিমের উত্তর শোনার জন্য, কিন্তু মিমের নীরবতা ছাড়া কোনো জবাব এলো না। মিমের নীরবতাতেই প্রশ্ন উত্তর পেয়ে গেল তিনজন। বেশ কিছুক্ষণ দেখে আয়রা আরাত তিশাকে দরজা লাগাতে ইশারা করে রুম থেকে বের হয়ে গেল। দুজন রুম থেকে বের হওয়ার পর পর তিশা ভেতর থেকে দরজা বন্ধ করে মিমের পাশে এসে শুয়ে পড়ল। মিম চোখ বন্ধ রেখে তিশাকে বলল, আমার ফুল বাগানের খেয়াল রাখবি, সব সময় যত্ন করবি। আমি যদি কখনো ফিরে এসে দেখি আমার ফুল বাগান তোর অযত্নে মরে গেছে, তাহলে তোকে আমি বুড়ির স্বামী বুড়োর সাথে বিয়ে দিয়ে দেব। তিশা মিমকে জড়িয়ে ধরে বলল, আমার যদি বিয়ে হয়ে যায় তখন কে যত্ন নিবে? মিম চোখ বন্ধ করে বলল, তুই কখনো বিয়ে করবি না। তুই কখনো বিয়ে করবি না। মিমের কথায় তিশা অবাক হয়ে বলে উঠল, তোর ফুল বাগানের জন্য আমি কখনো বিয়ে করব না? না। তিশা মিমকে পুনরায় বলে উঠল, আচ্ছা ঠিক আছে, তুই না ফেরা অব্দি আমি বিয়ে করব না। তোর বাগানের মেয়েমালি হয়ে থেকে যাব। কবে ফিরবি তুই? কবে ফিরবি তুই? তিশার কথায় মিম নিঃশ্বাস ফেলে নীরব কণ্ঠে বলে উঠল, ফিরবো না আর কখনো। তিশা মিমের কথায় মিমকে ছেড়ে দিয়ে ঝট করে বিছানায় বসে বলে উঠল, কি তার মানে আমাকে সিঙ্গেল মরতে হবে? তিশার হঠাৎ কাণ্ডে মিম চোখ খুলে তাকালো। কয়েক সেকেন্ড ডিম লাইটে তিশার উজ্জ্বল ফর্সা মুখ পানে চেয়ে থেকে পুনরায় চোখ বন্ধ করে নিয়ে বলে উঠল, আমার জন্য তোকে সিঙ্গেল থাকতে হবে না, কখনো ফিরবো না, পড়াশোনা শেষ করে আমেরিকায় সেটেল হয়ে যাব। তিশা এবার সিরিয়াস হয়ে বলে উঠল, আমাদের কথা না ভাবলে কাকা কাকির কথা ভাববি না? মিম চোখ বন্ধ রেখেই বলল, আমি পড়াশোনা শেষ করে জব ধরে আম্মু আব্বুকে আমার কাছে নিয়ে যাব। আর আরশের কথা শুনে মিম চোখ মেলে তাকালো। চোখের কোণ থেকে দুফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল। সিলিং এর দিকে চেয়ে থেকে কিছুটা সময় নিয়ে বলল, কেন কোনো পিছুটান রাখতে চাই না, তবুও মস্তিষ্ক জুড়ে দখল করে নিয়েছে। ভালোবাসিস? মায়ায় বেঁধে নিয়েছে। ভালোবাসিস? মায়ায় বেঁধে নিয়েছে। কাটাতে পারবি মায়া? মিম কথা বলতে পারল না। তিশা নিজের বালিশের মাথা রেখে মুখে মেকি হাসি টেনে বলল, তুই তো আরশ ভাইকে ভালোবাসিস। ভাইয়া যদি নিজের ভুল বুঝতে পেরে তোর কাছে ক্ষমা চায়, ক্ষমা করে দিতে পারবি? মিমের নির্লিপ্ত উত্তর, ভালোবাসলে সব ভুলের ক্ষমা হয় না, কিছু কিছু ভুলের শাস্তি পেতে হয়। তিশা এবার নিজেও চোখ দুটো বন্ধ করে মলিন হেসে বলে উঠল, তোর প্রবলেমটা কি জানিস? তুই আরশ ভাইকে ভালোবাসিস, আবার ঘেন্নাও করিস। তিশার কথায় মিম ঘুরে শুয়ে পড়ল। ঘুম আর চোখে ধরা দিবে না, এভাবেই হয়তো কাটিয়ে দিবে এই রাতটা। খুব ভোর হওয়ার অপেক্ষা। ছেড়ে যাবে এই শহর, এই দেশ। নিজেকে ভালো রাখতে এই শহরের মানুষগুলোর প্রতি মায়াটা কাটিয়ে উঠতে হবে। মিম নিজের সঙ্গে জেদ করছে। সে এই শহর, এই মানুষগুলো থেকে দূরে রাখার জেদ। এই প্রকৃতিকে নিঃশ্বাস আটকে আসে। বাতাস যে বিষাদের ছোঁয়া লেগে আছে। হানিফ বাড়ি ফিরে আরশের রুমে এলো। আরশ নিজের বেলকনিতে বসে সিগারেট টানছে। সিগারেটের ধোঁয়াতে হানিফের কাশি উঠে গেল। আরশ হানিফকে নিজের ব্যালকনিতে দেখে প্রথমে কপাল কুঁচকালো।
হানিফকে কাশি দিতে দেখেও সিগারেট ফেলল না, আপন মনে টানতে লাগলো। সিগারেট টানতে টানতে গম্ভীর গলায় বলে উঠল, কি চাই? হানিফ কাশতে কাশতে আরশের হাত থেকে সিগারেট টান দিয়ে নিয়ে ব্যালকনি থেকে নিচে ফেলে দিল। এতে আরশ বিরক্ত মুখে হানিফের দিকে তাকালো। হানিফ আরশকে বিরক্ত মুখে তাকাতে দেখে রাগী গলায় বলল, তোর প্রবলেম কি? আরশ কুঁচকানো কপাল নিয়ে বলে উঠল। হানিফের কথার উত্তর না করে উল্টে কণ্ঠে তিক্ততা মিশিয়ে বলল, কই তোমার হবু বউ? তোমার আম্মু তার জেদের কাছে হার মেনে ফিরে এলো? আরশের মুখে হবু বউ শুনে হানিফে আরো রেগে গেল। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ আরশ, মিম আমার কে হয় তুই খুব ভালো করেই জানিস। আরশের কটাক্ষ আরশের কটাক্ষ দৃষ্টি, কে হয়? আরশের কথায় হানিফ আরশের থেকে চোখ ফিরিয়ে আমতা আমতা করে বলল, তোর বউ আমার ছোট বোন। হানিফের কথায় আরশ তাচ্ছিল্য হাসলো। হানিফ আরশের হাসির দিকে তাকিয়ে আছে। আরশ পুনরায় তাচ্ছিল্য হেসে বলে উঠল, শালা নারী, এমন একটা চিজ যার সঙ্গে দুদিন কথা বললে অমনি পুরুষ জাত তার প্রতি দুর্বল হয়ে যায়। যার সঙ্গে দুদিন কথা বললে অমনি পুরুষ জাত তার প্রতি দুর্বল হয়ে যায়। হানিফ কিছু বলল না। আরশ পুনরায় পকেট থেকে সিগারেট প্যাকেট বের করে সিগারেট ধরাতে লাগলো। হানিফ এবার সিগারেট প্যাকেট কেড়ে নিয়ে নিচে ফেলে দিল। আরশ বিরক্তিতে মুখ দিয়ে সূচক শব্দ বের করে তাকালো হানিফের দিকে। হানিফ নিজেও বিরক্ত মুখে আরশের দুঘাড়ে হাত রেখে বলতে লাগলো, নিজেকে কষ্ট দিচ্ছিস কেন? আরশ নিজের ঘাড় থেকে হানিফের হাত সরিয়ে অন্ধকার আকাশের দিকে চেয়ে বলল, আমাকে কি পাগলা কুত্তা কামড় দিয়েছে যে মেয়ে মানুষের জন্য নিজেকে কষ্ট দিব? মিম তোর বউ, আর তুই তোর বউকে ভালোবাসিস, নিজের হার স্বীকার করে নে। আরশ তিক্ততা কণ্ঠে বলে উঠল, আমি জাস্ট প্রতিশোধ নেওয়ার জন্য ওকে বিয়ে করেছি, আমার মনে ওর প্রতি কোনো ফিলিংস নেই। আরশের কথায় হানিফ তাচ্ছিল্য এসে বলে উঠল, তুই মিমকে ভালোবাসিস, অনেক বেশি ভালোবাসিস, বাট বুঝতে পারছিস না তুই মিমের পাশে আমাকে সহ্য করতে পারিস না। তুই আমাকে জেলাস ফিল করিস, নিজের অজান্তেই মিমকে ভালোবেসে ফেলেছিস। নিজের ভালোবাসা স্বীকার কর আরশ, আর চুপ করে থাকিস না, নয়তো অনেক দেরি করে ফেলবি। হানিফের কথায় আরশ ক্রোধের চোয়াল শক্ত করে বেলকনিতে ফুলের টব গুলো রাগের মাথায় ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতে দিতে তিরতির মেজাজে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ ভালোবাসি ওকে, সহ্য করতে পারি না তোমার সঙ্গে ওকে। মিম শুধু আমার ভালোবাসা, মিমের পাশে আমি তোমাকে সহ্য করতে পারি না, আর পারবো না। ও আমার, ও শুধুই আমার। আরশের কথায় হানিফের মুখে হাসি ফুটে উঠল। আরশকে শান্ত করে বলে উঠল, থ্যাংক গড, অবশেষে স্বীকার করলি। আর দেরি করিস না, দ্রুত মিমকে আটকানোর ব্যবস্থা কর। আরশ হানিফের কথা বুঝতে না পেরে বড় বড় নিঃশ্বাস ফেলে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে লাগলো। হানিফ পুনরায় বলে উঠল, মিমের সকাল 8টায় ফ্লাইট, ওর ফ্লাইট হওয়ার আগে নিজের মনের কথা বলে দে। তোর বউকে আটকা, আর দেরি করিস না। আরশ ফাস্ট। অবিশ্বাস্য চোখে আরশ অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল, হোয়াট, ফ্লাইট মানে? হ্যাঁ ফ্লাইট, মিম আমেরিকা চলে যাচ্ছে, তোর থেকে অনেক দূরে। হানিফের কথা মনে পড়ে গেল কলেজে মিমের হাতে ফাইলটার কথা। মিম বারবার ফাইলটা দেখছিল, তার মানে ওই ফাইলে। আরশ আর ভাবতে পারল না, ওহ শিট। আরফ আরশ হানিফের বুকে হাত দিয়ে ধাক্কা মেরে হানিফকে নিজের সামনে থেকে সরিয়ে দৌড়ে রুমে এলো। বেড সাইড থেকে বাইকের চাবি নিয়ে বাড়ির পোশাকেই বাড়ি থেকে দৌড়ে বের হতে হতে বিড়বিড় করলো, ও আমার ওয়াইফ, আমার পারমিশন ছাড়া এক পা নড়তে পারবে না, সেই রাইট ওর নেই।